কথিকা 2 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন গল্পে। আজ আপনাদের জন্য থাকছে সল বেলো রচিত সিজ দ্য ডে। গল্প শুরুর আগে লেখক পরিচিতি আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করছি। সল বেলো জন্মগ্রহণ করেন 1915 সালে কুইবেকের এক রাশিয়ান পরিবারে। 1924 সালে তার পিতামাতা আমেরিকার অভিবাসী হন এবং শিকাগোতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পড়াশোনা শিকাগো বিশ্ববিদ্যালয়, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় এবং উইসকনসিন বিশ্ববিদ্যালয়। তিনি 1938 সাল পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সম্পৃক্ত ছিলেন। প্রথম উপন্যাস ড্যাংলিং ম্যান প্রকাশিত হয় 1944 সালে। এরপর পর্যায়ক্রমে প্রকাশিত হয় দ্য ভিকটিম, দ্য অ্যাডভেঞ্চার্স অফ অগি মার্চ, যেটা ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড লাভ করে। তার সুদীর্ঘ সাহিত্য জীবনে এটাই প্রথম কোনো বড় স্বীকৃতি। তবে এর পরবর্তী রচনাগুলোই মূলত তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। সিজ দ্য ডে এর প্রকাশকাল 1956 সাল, হ্যান্ডারসন দ্য রেইন কিং 1959 সাল, হারজগ 1964 সাল, মিস্টার স্যামলার্স প্ল্যানার 1970 সাল। এছাড়াও হামবোল্টস গিফট এবং দ্য ডিনস ডিসেম্বর প্রকাশিত হয় যথাক্রমে 1975 এবং 1982 সালে। প্রত্যেকটি উপন্যাসে দুর্বিষহ নাগরিক জীবনে অতিষ্ঠ মানুষ আর পতিত মানবতা ফুটিয়ে তোলা হয়েছে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায়। 1976 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আমাদের এই বিখ্যাত লেখক সল বেলো মৃত্যুবরণ করেন 2005 সালের 5ই এপ্রিল। তাহলে চলুন শুরু করছি আমাদের আজকের প্রথম পর্ব। 1. যখন নিজের দুর্দশা লুকাবার প্রশ্ন ওঠে তখন টমি উইলহেম তার পাশের যে কোনো লোকের চেয়ে কম যায় না। অন্তত সে তাই মনে করত। আর তার এই চিন্তার যথেষ্ট কারণও ছিল। সে একসময় অভিনেতা ছিল। না, ঠিক অভিনেতা নয়, পার্শ্ব অভিনেতা। তবে সে জানত অভিনয় কেমন হওয়া উচিত। সে একটি সিগারেট ধরালো। যখন কেউ মাথায় হ্যাট পরে ধূমপান করে তখন তার একটা সুবিধা থাকে। যে কারো পক্ষে তার অনুভব বা অনুভূতি বুঝতে পারা খুব কঠিন হয়। সে 23 তলা থেকে নিচে নামতে লাগলো প্রাতরাশের আগেই তার মেইল সংগ্রহ করতে, এবং তার মনে হলো, অন্তত আশা করল, তার এখন যেটা সবচেয়ে বেশি দরকার তা হলো তীব্র আশা। কারণ এখন তার পক্ষে নতুন করে এই বিষয়টাতে কিছুই করার নেই। 14 তলায় এসে তার বাবাকে খুঁজল। এই সময়টাতে নাস্তা করতে যাবার পথে প্রায়ই তাদের দেখা হয়। নিজের চেহারা সম্পর্কে তার যেটুকু উদ্বেগ সেটা মূলত তার বৃদ্ধ বাবার জন্য। কিন্তু 14 তলায় লিফট থামল না। এটা যেন ডুবছে তো ডুবছেই। তারপর লিফটের দরজা আলতোভাবে খুলে গেল, আর লবি জুড়ে থাকা গাঢ় লাল রঙের এবড়ো থেবড়ো কার্পেট যেন উত্তাল তরঙ্গের মতো উইলহেমের পায়ে আছড়ে পড়ল। তারপর লিফটের দরজা আলতোভাবে খুলে গেল, আর লবি জুড়ে থাকা গাঢ় লাল রঙের এবড়ো থেবড়ো কার্পেট যেন উত্তাল তরঙ্গের মতো উইলহেমের পায়ে আছড়ে পড়ল। লবির পুরো ভাগটা অন্ধকার, নিদ্রালু। ফ্রেঞ্চ পর্দাগুলো পালের মতো সূর্য ঢেকে দিয়েছে, কিন্তু 3টি উঁচু সরু জানালা খোলা। আর মায়াবী বাতাসে উইলহেম দেখল লবির ঠিক নিচে প্রেক্ষাগৃহের বিশাল তাঁবুটাকে আটকে রাখার মোটা শেকলের উপর একটা পায়রা এসে বসতে যাচ্ছে। এক মুহূর্তের জন্য সে ডানা ঝাপটানোর শব্দ শুনল। হোটেল গ্লোরিয়ানায় যারা থাকেন তাদেরই অধিকাংশ চাকরি থেকে অবসরপ্রাপ্ত। নিউ ইয়র্কের বৃদ্ধ এবং বৃদ্ধদের একটা বড় অংশ এই হোটেলটার আশেপাশের এলাকায় থাকেন। আবহাওয়া যদি খুব ঠান্ডা বা ভেজা না হয় তাহলে এই বয়স্ক লোকজন ছোট ছোট পার্কগুলো, বেঞ্চি থেকে শুরু করে ভার্ডি স্কোয়ার থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগর্ভস্থ পথ সবটাই পূর্ণ করে ফেলেন। দোকানগুলোতে, ক্যাফেটেরিয়ায়, টি স্টলে, বেকারিতে, পাঠাগারে, ক্লাবে, এমনকি বিউটি পার্লারে এইসব বৃদ্ধ লোকেরা জড়ো হন। হোটেল গ্লোরিয়ানার এই একই ধরনের লোকেদের ভিড়ে উইলহেমের অস্বস্তি লাগে। বয়সে তাদের থেকে সে অনেক ছোট, 40-এর কোঠায়, চওড়া কাঁধ, যদি একটু সামনের দিকে ঝুঁকে গেছে। প্রাতরা সারা হয়ে গেলে হোটেলবাসী বৃদ্ধেরা লবির চামড়ার আর্ম চেয়ার কিংবা সোফাগুলোতে বসে পড়ে খোশ গল্প করা শুরু করেন, কিংবা খবরের কাগজে চোখ বুলান। সারাদিন অপেক্ষা করে করে দিনটাকে পার করা ছাড়া এদের আর কিছুই করার নেই।
কিন্তু উইলহেম কর্মচঞ্চল জীবনযাপন করেই অভ্যস্ত, আর তাই সকালবেলায় নতুন উদ্যম নিয়ে বাইরে বেরিয়ে পড়াটাই তার বেশি পছন্দ। যদিও গত কয়েক মাস ধরে তার কিছু করার নেই, সকালে ওঠার অভ্যাসটা সে এখনও ধরে রেখেছে। প্রথমেই দাড়িটা কামিয়ে ফেলে, তারপর 8টা নাগাদ লবিতে পৌঁছে যায়। তারপর খবরের কাগজ আর সিগারেট কিনে 1টা কি 2টো কোকাকোলা পান সেরে নিয়ে বাবার সাথে প্রাতরাশ সারতে যায়। এরপর বেরিয়ে পড়া, আর বেরিয়ে পড়া কাজে যোগ দেবার জন্যে। ভাবটা এমন যেন এই বাইরে বেরোনোটাই সবচেয়ে বড় কাজ। কিন্তু যত দিন যাচ্ছে সে বুঝতে পারছে এভাবে খুব বেশি দিন চলা যাবে না। বিশেষ করে আজ কেমন যেন একটা ভয় তাকে চেপে বসেছে। সে এটাও বুঝে গেছে তার রুটিন আর টিকছে না। শুধু তাই নয়, কোনো এক অজানা বিপদের গন্ধ পাচ্ছে। তবে সন্ধ্যার আগেই সে জেনে যাবে। তবু সে রুটিন মাফিকই সব কিছু করল, আর আস্তে আস্তে লবিটা পার হয়ে গেল। পত্রিকা বিক্রয় কেন্দ্রের রুবিন লোকটার চোখে সমস্যা আছে। সে চোখে কম দেখে এটা নয়, তার চোখের ভাষাটায় কোনো খুঁত আছে। চোখের পাতা পাতলা ফিতার মতো, পোশাক পরিচ্ছদ ধোপ দুরস্ত, প্রয়োজনের চেয়ে বেশি, কারণ অধিকাংশ সময় সে কাউন্টারের মধ্যে থাকে। তবু বাইরের ঠাট বজায় রাখা চাই। এখন তার পরনে ধূসর রঙা স্যুট, লোমশ হাতে কাফ দুটো একেবারেই বেমানান, গলায় কাউন্টেন্স মারা লেখা টাই। উইলহেম যখন তার সামনে গিয়ে দাঁড়ালো, রুবিন তাকে দেখতে পায়নি। স্বপ্নেল দৃষ্টিতে সে তাকিয়ে আছে হোটেল অ্যানসনিয়ার দিকে। সে যেখানটাতে বসে, ওখান থেকে ওই দিকটা দেখা যায় না। এটাকে দেখতে প্রাগ বা মিউনিক থেকে আনা অতিরঞ্জিত শিল্পকীর্তির কোনো রাজপ্রাসাদ বলে মনে হচ্ছে। তবে এর টাওয়ার, গম্বুজ, কারুকাজের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ। টেলিভিশনের কালো কালো অ্যান্টেনাগুলো দাঁড়িয়ে আছে এর গোলাকার শীর্ষদেশে। আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে এর রং বদলায়। কখনো মনে হয় মার্বেলের মতো, কখনো বা সাগরের জলের মতো, আবার কুয়াশায় কালো দেখায়। আর সূর্যের আলো যখন এর উপর পড়ে তখন ধপধপে সাদা। কিন্তু আজকে সকালে হোটেলটাকে মনে হলো জলের উপর পড়া ওটারই প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে। উপরে সাদা সাদা পুঞ্জ পুঞ্জ মেঘ। তারা দুজনে এবার একসাথে ওদিকে তাকালো। তারপর রুবিন বলল, তোমার বাবা এরই মধ্যে নাস্তা সারতে চলে গেছেন। তাই নাকি? আজ আমার আগেই? আরে তুমি দেখছি একটা চোস্ত শার্ট পরেছ, বলল রুবিন। কোত্থেকে কিনলে? শিকাগো থেকে। ভিতরে ভিতরে মনটা খারাপ থাকলেও বাইরে খুশির ছদ্মবেশ পড়তে একটুও বেগ পেতে হয় না উইলহেমের। তার মুখাবয়বের শান্ত সৌম্য ভাবটা সবার নজর কাড়ে। সে এক ধাপ পিছিয়ে গেল, যেন নিজের সত্তা থেকে দূরে গিয়ে তার শার্টটাকে আরও ভালোভাবে দেখতে চাইছে। তার দৃষ্টি কৌতুকপূর্ণ। ভালো পোশাক পরাই তার পছন্দ। আরেকবার যখন সে ওটা পরে ফেলত, তার গায়ের সাথে চমৎকার মানিয়ে যেত। উইলহেম হেসে ফেলল, তারপর একটু হাঁপালো। তার দাঁতগুলো ছোট ছোট। সে যখন হাসে বা সিগারেটের ধোঁয়া নেয়, তার গালে টোল পড়ে, আর তার বয়সের চেয়ে দেখতেও অনেক যুবক মনে হয়। সে যখন কলেজে নতুন ভর্তি হয়ে একদিন একটা পশমি কোট আর হ্যাট পরেছিল, তার বাবা বলেছিলেন তাকে এমন সুন্দর লাগছে কোনো গাছে বসে থাকা উদাসী কোনো পাখিও তাকে দেখে মুগ্ধ হবে। অন্যকে আকৃষ্ট করার সেই ক্ষমতা উইলহেমের এখনও আছে। এই ধূসর রংটাই আমার পছন্দ, সে খুব নরম সুরে কথাটা বলল। এটা জলে ধোয়া যায় না, ক্লিনারদের কাছে পাঠাতে হয়, আর ধোয়ার পর গন্ধটাও হয় চমৎকার। এটা কিনতে আমার $18 খরচ হয়েছে। কিন্তু আসলে উইলহেম এটা কেনেনি, তার সাবেক বসের কাছ থেকে পাওয়া। তবে তার সাথে বচসা হয়েছে, আর কোনো যোগাযোগ নেই। কিন্তু রুবিনকে সে একথা জানতে দিতে চায় না। আবার এমনও হতে পারে রুবিন ব্যাপারটা জানে। রুবিন এমন প্রকৃতির লোক, সে সব কিছু জানে, কেবল জানে আর জানে। উইলহেমও রুবিন সম্পর্কেও অনেক কিছু জানেন, কিন্তু এর কোনোটাই বলা যায় না, নিয়ম নেই। আর বলার অযোগ্য এইসব কথার ভারী বুঝি দুজনে কথা বলার তেমন কিছু খুঁজে পেল না। রুবিন বলল, আজ তোমাকে দেখতে কিন্তু চমৎকার লাগছে। উইলহেম খুশি হয়ে বলল, তাই নাকি? সত্যি বলছো তো? উইলহেমের কিন্তু বিশ্বাস হলো না। সে আলমারির আয়নায় চোখ রাখল, যদিও আশপাশটা অন্ধকার এবং আয়নাটাও পুরনো। তারপরও মনে হলো আসলে তাকে দেখতে
মোটেই ভালো লাগছে না। 2 ভ্রুর মাঝে কপালের চামড়া কুঁচকে গেছে, আর উজ্জ্বল চামড়ায় কালো বাদামি ছোপ। নিজের উদ্ভ্রান্ত অভিলাষী চোখ, নাক আর ঠোঁটের দিকে তাকিয়ে সে এক ধরনের পুলক অনুভব করল। সুন্দর চুলের জলহস্তি, নিজের কাছে চেহারাটা এর চেয়ে বেশি কিছু মনে হচ্ছে না। সে দেখল গোলাকার মুখমণ্ডল, প্রশস্ত মুখ, ক্ষয়ে যাওয়া দাঁত। হ্যাট এবং সিগারেটও দেখা যাচ্ছিল। তার মনে হলো, সারা জীবন আমার আরও কঠোর পরিশ্রম করা উচিত ছিল। কঠোর এবং সৎ পরিশ্রম, যা কাউকে ক্লান্ত করে আর এনে দেয় শান্তির ঘুম। আমি যদি আমার সমস্ত শক্তি নিঃশেষ করে ফেলতে পারতাম, তাহলেই বুঝি শান্তি পেতাম। কিন্তু তারপরও অন্য সবার থেকে আলাদা হবার দরকার ছিল তার। তার চেষ্টায় যে কমতি ছিল তা নয়, কিন্তু চেষ্টা করা আর কঠোর পরিশ্রম করা দুটো আলাদা ব্যাপার। যুবক বয়সে সে যদি কোনো ভুল করে থাকে, তার দায়ভার এই মুখমণ্ডলটাই। 1930 দশকের প্রথম দিকে তার আকর্ষণীয় চেহারার জন্য অনেকেই তাকে ছোটখাটো একজন ফিল্ম স্টার হিসেবে দেখা শুরু করেছিল, আর এ কারণেই সে পাড়ি জমিয়েছিল হলিউডে। সেখানে দীর্ঘ 7 বছর ধরে তার মনের সমস্ত একগুয়েমি নিয়ে চলচ্চিত্র শিল্পী হতে চেয়েছে। তার উচ্চাকাঙ্ক্ষা কিংবা ভ্রম, যাই বলি না কেন, ওই সময়ের অনেক আগে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু কিছুটা অহংকার আর কিছুটা আলসেমি করে সে ক্যালিফোর্নিয়া থেকে ফেরেনি। অবশেষে অন্যদিকে মন ফেরালো, কিন্তু নষ্ট করে ফেলে আসা ওই 7 বছরের নাছোড়বান্দা আচরণ আর পরাজয় কেমন যেন তাকে সব ধরনের ব্যবসা বা বাণিজ্যের জন্য অনুপযুক্ত করে গড়ে তুলেছে। ততদিনে নতুন করে কোনো পেশা বেছে নেওয়ারও আর সময় ছিল না। পরিপক্কতা পেতে তার অনেক সময় লেগেছে। স্থির হয়ে দাঁড়াবার মতো কোনো ভালো জায়গাও সে পায়নি, আর তাই উদ্যম থেকে সে কখনো মুক্তি পায়নি। গত রাতের তাসের আসরে তোমাকে দেখলাম না যে, বলল রুবিন। আমার যাবার কোনো উপায় ছিল না। কেমন জমলো আসর? গত কয়েক সপ্তাহ ধরে সে প্রতি রাতে তাস খেলছে, কিন্তু গত রাতে হঠাৎ মনে হলো তার হারবায় সামর্থ্যও নেই। সে কখনো জেতেনি, একবারও না। মাঝে মাঝে অল্প ব্যবধানে হেরেছে, কিন্তু সেটাও তো হারা, তাই না? অন্তত জয় তো নয়। হাঁটতে হাঁটতে এখন সে ক্লান্ত, আর ওই আসরের সঙ্গীতের প্রতিও বিরক্ত। তাই গত রাতে একা একা ছবি দেখতে গিয়েছিল। জবাব দিল রুবিন, সব কিছু ঠিকঠাক ছিল, শুধু কার্ল লোকজনের দিকে তাকিয়ে পাগলের মতো চিৎকার করেছে। তবে ডাক্তার টামকিন তাকে পার পেতে দেননি। উনি মনোবৈজ্ঞানিকভাবে আচরণটির ব্যাখ্যা দিয়েছেন। কারণটা কি ছিল? রুবিন বলল, তার কথা হুবহু বলা আমার পক্ষে অসম্ভব। কে পারবে? টামকিনের কথা বলার ধরন কি তুমি তো জানো। আমাকে জিজ্ঞাসা করো না। তোমার খবরের কাগজ লাগবে না? শেষ শেয়ার দরটা দেখে নিতে পারতে। দেখে লাভ নেই। গতকাল বিকাল 3টায় কি ছিল সেটা আমি জানি, উইলহেম বলল। তবে কাগজ একটা নেওয়াই বোধহয় ভালো। এ কথা বলে একটা হাত জ্যাকেটের পকেটে ঢোকালো, যেন পেপার কিনবার জন্য পেনি বের করবে। কিন্তু সে নিজে জানে ওখানে কিছু ওষুধ, আধ খাওয়া সিগারেটের কিছু টুকরো ছাড়া আর কিছুই নেই। রুবিনকে বলল, পেনিগুলো সম্ভবত পড়ে গেছে কোথাও। রুবিন বলল, বাজারের লক্ষণ কিন্তু ভালো নয়। কথাটায় কৌতুকের আঁচ থাকলেও গলা স্বরে কর্কশ ভাবটা ফিরে এলো, আর তার নির্জীব চোখ দুটি অন্যদিকে দৃষ্টি ফেরালো। সে এটা শুনতে চায়নি। তার কাছে সবই সমান। মনে হয় রুবিন আসল ব্যাপারটা জানে, কারণ সে এমন এক লোক যে কেবল জানে আর জানে। না, আসলেই ভালো নয়। দিন 4 আগে পণ্যবাজার থেকে উইলহেম লার্ডের 3টি ফরমায়েশে মাল নিয়েছে ডক্টর টামকিন আর সে মিলে, আর সাথে সাথেই দাম পড়া শুরু হয়েছে, এখনও কমছে। আজ সাফল্যের মেইলে অতিরিক্ত প্রান্তিক মূল্যের খবর পাওয়া যেতে পারে। মনোবিজ্ঞানী ডাক্তার টামকিন তাকে এই শেয়ার বাজারের পেশায় নিয়ে এসেছে। টামকিন গ্লোরিয়ান হোটেলে থাকত। কার্ড খেলায় সে নিয়মিত যোগ দিত। উইলহেমকে তিনি বুঝিয়েছেন কিভাবে পুরো টাকা আমানত না রেখেও শহরের ভিতরের অংশের কোনো এক শাখা থেকে পণ্যের বাজার দর অনুমান করা যায়। এর পুরো দায়িত্ব ওই শাখার ম্যানেজারের, যদি তার সাথে কারো ব্যক্তিগত সম্পর্ক থাকে। সুবিধা হলো শুধু একজন নয়, সব শাখার ম্যানেজারের সাথে টামকিনের পরিচয় আছে। সুতরাং সেই ম্যানেজারও সীমিত সময়ের জন্য কিছু পণ্য কেনার সুযোগ দেবে।
তার এখন যেটা করা দরকার তা হলো একটা হিসাব খোলা। টামকিন তাকে বলেছিলেন, তোমাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, পণ্য কিনতে হবে, আবার বিক্রি করতে হবে, কিন্তু সবই করতে হবে দ্রুততার সাথে। তার সাবলীল বাচনভঙ্গি দেখে যেমনটা মনে হয়েছে, টামকিন বাজারের ব্যাপারে বেশ ভালো বোঝেন। মানুষ হারে কারণ তারা লোভী, আর ঠিক সময়ে তারা বাজারের সর্বোচ্চ মূল্য ধরতে পারে না। তারা এটাকে জুয়া খেলা হিসেবে দেখে, আর আমি এগোই বৈজ্ঞানিক উপায়ে, কৌশলে। শুধু অনুমানে কাজ হয় না, কিছু কিছু জিনিসের দিকে তোমার বিশেষ খেয়াল রাখতে হবে, তারপর বেরিয়ে পড়ো, ক্ষতি নেই। এগুলি সব সেই গোল চোখ আর টেকো মাথার ডাক্তার টামকিনের কথা। লোকজন বাজার থেকে কিভাবে দুহাতে টাকা কামাচ্ছে ভুলে গেছ? উইলহেম উদাস বিষণ্ণ দৃষ্টি এক মুহূর্তে অনাবিল হাসিতে পরিণত করে তাকে বলেছিল, ওহো, সে কি আর জানি না? আপনি কি মনে করেন কে না জানে দিন আর আগের মতো নেই? এখন সবখানে কেবল টাকা আর টাকা। সবাই বলতে গেলে চার হাত পায়ে টাকা আয় করছে। টাকা হলো, তাহলে বোঝো, এই যদি হয় বাইরের অবস্থা, তাহলে তুমি কি হাত গুটিয়ে বসে থাকবে? টামকিন বলছিলেন, সত্যি বলছি, আমি তোমার জায়গায় হলে মোটেই তা করতাম না। মাঝে মাঝে ওইসব লোকদের কথা ভাবি যাদের মাত্র কয়েক ডলার পুঁজি, অথচ কি দ্রুত আখের গুছিয়ে নিচ্ছে, অথচ একদম এদের কোনো প্রতিভা নেই, শুধু বিনিয়োগ করার মতো কিছু ডলার কাছে আছে। এসব চিন্তা করে ভিতরে ভিতরে আমি ফুঁসে উঠি, মানসিক যন্ত্রণায় অস্থির হয়ে উঠি। আমার রোগী দেখার কাজও ঠিকমতো করতে পারছি না। এমন সব লোকদের সাথে আমার পরিচয় আছে যারা বাজারে একটু ঘোরাফেরা করেই 5 থেকে 10,000 ডলার হাতিয়ে নিচ্ছে। হোটেল পিয়ারের একটা লোকের সাথে আমার পরিচয় আছে, ও তো একেবারে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে কদিনেই। সেন্ট্রাল পার্কে সেই লোকটা। কিন্তু এসব বলে কি হবে? মিলিয়ন মিলিয়ন ডলার চলে আসছে এদের কাছে চোখের নিমিষে, আর তারা আবার দক্ষ আইনজীবীদেরও ঠিক করেছে আয়কর ফাঁকি দেবার জন্যে। অথচ দেখুন, আমার ট্যাক্স দিতে হয়, বলল উইলহেম। টামকিন জবাব দিল, সব সরকারি ব্যবসায়ীদের পাত্তা দেয়। তুমি জানো না এইসব ব্যবসায়ী লোকগুলো প্রতি সপ্তাহে 5,000 ডলার করে লাভ করছে? আমি অত বেশি চাই না, বলেছিল উইলহেম, কিন্তু শুধু একটা স্থায়ী আয়ের ব্যবস্থা যদি থাকতো আমার জমা টাকাগুলো থেকে। খুব বেশি আয়ের দরকার নেই, একটা উপার্জনের পথ যে কতটা দরকার আমার, আপনি যদি আমাকে একটা উপায় বলে দিতেন, আমি আজীবন কৃতজ্ঞ থাকতাম। কেন বলবো না? আমি তো প্রায়ই যারা ব্যবসায় ঢুকতে চায় তাদের সাহায্য করে থাকি। তুমি কি জানতে চাও? তোমার কথাবার্তা আমার বেশ ভালো লেগেছে। তোমার কথা শুনে বুঝতে পারছি তুমি টাকার মোহটা এড়াতে চাইছ। এই কাজে যারা জড়িয়ে পড়ে তারা এই মোহে পড়ে পথ হারায়। এরা জীবনে সব কিছু জলাঞ্জলি দিয়ে ব্যবসা করে। কি যেন এক লোকের কাছ থেকে আমি শুনেছিলাম, উইলহেম মন্তব্য করল, একজন মানুষ যা ভালোবাসে কেবল ততটাই হতে পারে। ঠিক তাই, এটাই আমি বলতে চাইছি, বলল টামকিন। ওদের পথে তোমার যাবার দরকার নেই, তোমার এগোতে হবে ঠান্ডা মাথায়, যুক্তির পথে, আবার মনোবৈজ্ঞানিক দিক থেকেও অভিজ্ঞ হতে হবে। বৃদ্ধ ডাক্তার অ্যাডলার উইলহেমের বাবা, তবে তার বাস ছেলের জগতের চেয়ে সম্পূর্ণ আলাদা এক জগতে। তবু তিনি প্রথম থেকেই ডক্টর টামকিনের ব্যাপারে ওকে সাবধান করে দিয়েছিলেন। অনেকটা ভাবলেশহীনভাবে তিনি বলেছিলেন, উইলকি, ইদানিং টামকিনের কথায় মনে হয় খুব বেশি পাত্তা দিচ্ছ। হ্যাঁ, এ কথা ঠিক, লোকটার সাথে কথা বলে মজা পাওয়া যায়। হয়তো লোকটা বেশ সহজ সরলও হতে পারে, কিন্তু কাউকে প্ররোচনা দিতে সে ওস্তাদ। অবশ্য আমি জানি না সে কতটা বিশ্বাসযোগ্য। তার বাবা এতটা উদাসভাবে তার ভালো মন্দের ব্যাপারে কথাগুলো বলে গেল ভেবে উইলহেম খুব কষ্ট পেয়েছিল। ডাক্তার অ্যাডলার নিজেকে অমায়িক চরিত্র হিসেবে উপস্থাপন করতে পছন্দ করেন। অমায়িক, তার নিজের ছেলে, একমাত্র ছেলে তার মনের কথাটা তাকে জানাতে পারল না, তার হৃদয়ে ফাঁকা জায়গাটা দেখাতে পারল না। সে ভাবল, আমি তো টামকিনের কাছে যেতাম না যদি বাবা আমাকে শুধু বুঝতে চেষ্টা করত। আর যাই হোক, টামকিন আমাকে সমবেদনা জানিয়েছে, এমনকি সাহায্যের হাত বাড়িয়েছে, আর বাবাকে সমস্যার কোনো কথা বলতে গেলেই বিরক্ত হয়। ডক্টর অ্যাডলার এখন আর প্র্যাকটিস করেন না। জীবনে আর্থিক সাফল্য বলতে যা বোঝায় তার মুখ তিনি দেখেছেন। ইচ্ছা করলে তিনি ছেলেকে সাহায্য করতে পারেন খুব সহজেই। কিছুদিন আগে উইলহেম বলেছিল, বাবা,
কিভাবে যে কি হয়ে গেল, আমার কোনো কিছুই ঠিকভাবে চলছে না। তোমাকে যে আমার কথাটা বলতে হচ্ছে, এতেও আমার খারাপ লাগছে। তুমি বুঝতেই পারছো তোমাকে আমার নিজের সম্পর্কে ভালো কোনো খবর দেবার জন্য কত চেষ্টা করি। এটা অন্তত সত্যি। আর যেহেতু কথাটা সত্যি, বাবা, এছাড়া আমি আর কি বলবো তোমাকে? অন্য কোনো বাবা হলে বুঝতে পারত এই স্বীকারোক্তি একটা ছেলের জন্য কতটা যন্ত্রণাদায়ক, কি কঠিন, কতখানি দুর্ভাগ্য, পরাজয় আর ক্লান্তি ভর করায় সে এটা মুখ ফুটে বলতে বাধ্য হয়েছিল। তার বাবার মতো নরম সুরে সে কথা বলতে চেষ্টা করেছিল, যাতে কথাগুলো ভদ্র, জনচিত আর শ্রুতিমধুর হয়। গলার স্বর যাতে না কাঁপে সেদিকে সে খেয়াল রেখেছে। বোকার মতো কোনো অঙ্গভঙ্গি সে করেনি। কিন্তু ডাক্তার কোনো জবাব দেননি। তিনি শুধু মাথা ঝাঁকিয়েছেন। তাকে যদি বলা হতো যে পৃথিবী তার কক্ষপথ থেকে ছিটকে পড়ছে, তবু তার রসবোধে এতটুকু ভাটা পড়ত না। তার রোগীদের সাথে তিনি একসময় যে ধরনের আচরণ করতেন, ছেলের বেলায়ও সেটাই বজায় রেখেছেন। আর এটাই উইলহেমকে সবচেয়ে বেশি যন্ত্রণা দেয়। বাবার এই আচরণ তার কাছে এখন অসহ্য ঠেকে। উনি কি দেখেন না, নাকি কোনো অনুভূতি নেই ছেলের ব্যাপারে? না পারিবারিক বন্ধনের সুতোটা ছিঁড়ে গেছে? তবু বুকের মধ্যে কষ্ট চেপে রেখে উইলহেম বাবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করেছে। মনে মনে বলেছে, বুড়ো হয়ে গেলে মানুষের পরিবর্তন আসাই স্বাভাবিক। সমস্ত জীবনের হিসাব নিকাশ মিলাতে তাদের বেশ বেগ পেতে হয়। তাছাড়া মৃত্যু নামের যে অজানা জগতে তারা যাচ্ছেন, সেজন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে হয়। অতীতের সব দৃশ্যপট পরিবর্তিত হয়, আবার নতুন করে সমমনা কিছু মানুষের সাথে পরিচয়ও হয়। তার বাবার বয়স ছিল 22 বছর যখন উইলহেমের জন্ম হয়, আর এখন তার 80 চলছে। উইলহেম তাই ভেবে নিয়েছিল ড্যাডি আর আগের মতো নেই। তার উপর সেও এখন আর কচি খোকাটি নয়, তার নিজের বয়সও 50 ছুঁই ছুঁই। হোটেল গ্লোরিয়ানার এই বৃদ্ধ ডাক্তারের জনপ্রিয়তা অন্য যে কোনো বৃদ্ধের তুলনায় অনেক বেশি। এইখানে সবার কাছে তিনি আরাধ্য ব্যক্তিতে পরিণত হয়েছেন। লোকে এখনও বলে, এই সেই প্রফেসর অ্যাডলার। উনি ছাত্রদের মেডিসিন বিষয়ে পাঠ দিতেন। রোগ নির্ণয় করতে গোটা নিউ ইয়র্কে তার মতো কেউ ছিল না। দারুণ পসার ছিল। এখনও তিনি তার চেহারায় সেই আগের ঔজ্জ্বল্য ধরে রেখেছেন। পরিষ্কার পরিচ্ছন্ন, অনিন্দ ওই বৃদ্ধ চিকিৎসা বিজ্ঞানীকে দেখে এখনও মুগ্ধ হই। এখনও তার মেরুদণ্ড একেবারে খাড়া, আর সবার কথা ঠিক ঠিক বুঝতে পারেন। আর দেখো, তার রসবোধও প্রচণ্ড। যে কোনো বিষয়ে ওনার সাথে কথা বলা যায়। ক্লার্ক, লিফটম্যান, হোটেল ব্যবস্থাপক থেকে শুরু করে তোষামত পেলেই তিনি তুষ্ট। মানুষ হিসেবে তিনি সব দিনই অত্যন্ত ছোট মনের। তার বাবার নিজের জীবনটাকে এত বেশি আঁকড়ে ধরে রাখার এই প্রবণতা উইলহেমের মনে এক ধরনের তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল। দ্য ট্রিবিউন পত্রিকার ভাঁজ খুলে সে চোখ বুলাতে লাগল, কিন্তু এর ভারী কালো শব্দাবলীর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না, কারণ তার বাবার ব্যাপারটা এখনও মাথায় ঘুরপাক খাচ্ছে। ডাক্তার নিজের ঢোল নিজেই বাজিয়ে হোটেলে এই পসার তৈরি করেছেন। এখানকার লোকেদের তিনি যা বুঝিয়েছেন তাই বুঝেছে। আর একথাও তো ঠিক, এই হোটেলের প্রত্যেকটা লোক নিজেকে নিয়ে ব্যস্ত। একজনের সাথে অন্যজনের খুব কম সময়ের জন্য দেখা হয়। তাই এইসব তুচ্ছ প্রশংসায় তার কি যায় আসে, নিজেই সেটা বলতে পারবেন। হোটেলবাসীদের তাকে নিয়ে চিন্তা করার এত সময় কোথায়? এই জিনিসটাই বৃদ্ধ অ্যাডলার বুঝতে পারেন না। উইলহেম একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে খবরের কাগজের উপর দিয়ে চোখ তুলে তাকালো। একটা চমৎকার কথা তার মনে পড়ে গেল। ভালোবাসো যাকে, তোমার খুব তাড়াতাড়ি ছেড়ে যেতে হবে। কোনো কারণ ছাড়াই কথাটা তার মনে পড়ে গেল। প্রথম সে ভেবেছিল এটা তার বাবার জন্য প্রযোজ্য। পরে বুঝতে পারল নিজের বেলায় এটা বেশি খাটে। এটা বুঝতে পারলে তোমার ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হবে। ডাক্তার টামকিনের প্রভাবেই আগে যে কবিতাগুলো তার ভালো লাগত, ইদানিং হঠাৎ হঠাৎ তাদের কিছু লাইন উইলহেমের মনে পড়ে যায়। টামকিন বলেছিলেন যে তিনি অনেক প্রসিদ্ধ ইংরেজ কবিকে চেনেন বলে তিনি তার নিজের একটা কবিতা আবৃত্তি করেছিলেন। একথা সত্যি কিনা উইলহেম জানে না। বহু দিন পর কেউ তার সাথে কবিতা প্রসঙ্গে কথা বলেছে, তাই হঠাৎই নিজের কলেজ জীবনের অনেক ঘটনা তার মনে পড়ে গিয়েছিল। তবে কলেজ জীবনের কথা সে কখনো মনে করতে চায় না। তবে ইংরেজি সাহিত্যের প্রথম পাঠের কথা তার মাঝে মাঝেই মনে হয় এবং এক ধরনের আনন্দও পায়। এটা ছিল ব্রিটিশ কবিতা,
ও গদ্যের একটি সংকলন, একটা কালো, মোটা আর ভারী বই। পাতাগুলো অত্যন্ত পাতলা। আমি কি ওটা পড়েছিলাম? নিজেকে প্রশ্ন করে সে। হ্যাঁ, পড়েছিল বইটা, এবং বেশ ভালোভাবেই। সে পড়েছিল ইয়েট ওয়ান্স মোর ও ইয়ে লরেলস। কথাটা বললেই নিজেকে কেমন যেন পবিত্র মনে হয়। কি সুন্দর ছিল কবিতাটা। সাঙ্ক দো হি বি বিনিথ দ্য ওয়াটার ফ্লোর। কবিতার এই ধরনের লাইনগুলো সবদিন তার ভালো লেগেছে, আর আজকাল এইসব ভাঙা ভাঙা শব্দগুলো যেন তার কাছে আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। সত্যের প্রতি উইলহেমের শ্রদ্ধাবোধ ছিল, তারপরও যে সে মিথ্যা বলতো না এমন নয়। তার শিক্ষার ব্যাপারটা এদের মধ্যে একটি। সে সবার কাছে নিজেকে পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বলে পরিচয় দিত, অথচ কলেজের দ্বিতীয় বর্ষ চলাকালীন সময়ে সে লেখাপড়া ছেড়েছে। তার বোন ক্যাথারিনের বিএস ডিগ্রি আছে। তার মা ব্রায়ান মাওয়ার থেকে গ্র্যাজুয়েশন করেছিলেন। পরিবারের সেই একমাত্র সদস্য যে বলার মতো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা পায়নি। তার দুঃখটা এখানেও কম ছিল না। তার বাবা তার পড়াশোনার ব্যাপারটায় ভিতরে ভিতরে লজ্জিত, কিন্তু সে তার বাবাকে অন্য এক বৃদ্ধ লোকের কাছে গর্ব করে বলতে শুনেছে, আমার ছেলে একজন সফল সেলস এক্সিকিউটিভ। কলেজের পড়া শেষ করার মতো ধৈর্য ছিল না, তবে বেশ ভালো আছে। তার আয় 5 অঙ্কের কোঠায়। কত? 30 না 40,000? বয়সের ভারে নুজ লোকটি আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করেছিল। সে যে ধরনের জীবনযাপন করে, এই অঙ্কের টাকা তার কাছে কিছুই নয়। এটা তার দরকার হয়। নিজের শত সমস্যার পরও উইলহেমের হাসি পেয়েছিল। বাবা তো নয়, এক বুড়ো প্রতারক। অনেক সপ্তাহ কেটে গেছে, তার কোনো চাকরি নেই, কোনো আয় নেই। বিশ্বের চোখে নিজেদের চকচকে দেখার জন্য কি উদগ্রীব এরা। উইলহেমের ওই মুহূর্তে মনে হয়েছিল তার বাবাই সেলসম্যান, সে আমাকে বিক্রি করছে। তার বরং রাস্তায় গিয়ে ঢোল পিটিয়ে এ কথা বলে বেড়ানো উচিত। কিন্তু সত্যিটা কি? সত্যিটা হলো এই উইলহেমের প্রচুর সমস্যা আছে, যার কোনোটাই তার বাবার কিছু যায় আসে না। তিনি ছেলের ব্যাপারে লজ্জিত। সত্যিটা তাই উইলহেমের জন্যে বেশ বিব্রতকর। ঠোঁটে ঠোঁট চেপে এই মানসিক যন্ত্রণাকে কাটিয়ে উঠতে চাইল সে, কিন্তু যন্ত্রণার শেকড় অনেক গভীরে বুকের মধ্যে। উইলহেমের মনে পড়ল, ড্যাড কখনো তার বন্ধু ছিল না, এমনকি সে যখন ছোট ছিল তখনও নয়। তিনি দিনের সব সময়টা কাটাতেন অফিসে, হাসপাতালে কিংবা ক্লাসের ছাত্রদের সাথে। তিনি চেয়েছিলেন আমি যেন নিজের দেখাশোনা নিজেই করতে শিখি, কোনো ব্যাপারে হস্তক্ষেপও করতে চাননি। আর এখন তিনি আমাকে অবজ্ঞা করেন। হ্যাঁ, হতে পারে কিছু কিছু ক্ষেত্রে তার অবস্থানই ঠিক। ইচ্ছে করেই ডাইনিং রুমে যেতে দেরি করল উইলহেম। রুবিনের কাউন্টারের শেষ প্রান্তে পৌঁছে গেল সে। খবরের কাগজটা মেলে ধরল চোখের সামনে। সিগারেট ইতিমধ্যে পুড়ে ছাই। মাথার হ্যাটটিও আর কাজ দিচ্ছে না। সে এখন বুঝতে পারছে নিজের দুর্দশা লুকাবার প্রশ্নে পাশের যে কোনো লোকের চেয়ে সে মোটেই বেশি সমর্থ নয়। তার দুর্দশাগুলো কপালে জলজল করে। সে নিজেও এ ব্যাপারে সচেতন নয়। তার বেশ কয়েকটা নাম আছে। হোটেলে এ ব্যাপারে তাকে প্রায় বিপাকে পড়তে হয়। একদিন একজন তাকে জিজ্ঞাসা করল, তুমি ডাক্তার অ্যাডলারের ছেলে না? হ্যাঁ, কিন্তু আমার নাম টমি উইলহেম। ডাক্তার বলতেন, আমার ছেলে আর আমি আলাদা টাইটেল ব্যবহার করি। আমি সেই পুরনো ঐতিহ্য ধরে রেখেছি। ও নতুন একটা পছন্দ মতো যোগ করে নিয়েছে। টমি তার নিজের দেয়া নাম। সে যখন হলিউডে গিয়েছিল তখন অ্যাডলারটা ওর নাম থেকে বাদ দিয়ে উইলহেম যোগ করেছে। সে অবশ্য সবাইকে মিথ্যা করে বলেছে হলিউডের মরিস ভ্যানিস নামে এক বিখ্যাত পরিচালক তার নামের এই পরিবর্তন করেছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ওই ব্যক্তি কখনোই স্টুডিওর কাজ করতে তাকে প্ররোচিত করেনি। টমি জেনে তার সাথে যোগাযোগ করেছে, কিন্তু স্টেটের ফলাফল সন্তোষজনক ছিল না। ওই পরীক্ষার পর মূলত টমির নাছোড় বান্দার মতো আচরণের ফলে তাকে বাধ্য হয়ে বলতে হয়েছে, হ্যাঁ, আমার মনে হয় একসময় তুমি ঠিকই পারবে। ওই কথার উপর নির্ভর করেই সে কলেজ ছেড়ে ক্যালিফোর্নিয়া পাড়ি জমিয়েছিল। একদিন কেউ একজন বলছিল, লস অ্যাঞ্জেলেস এমন এক জায়গা যেখানে দেশের সব বেপরোয়া পদার্থ বা অপদার্থগুলো জড়ো হয়, যেন গোটা আমেরিকা কাত হয়ে গেছে, আর যাদের ছিপি আটা নেই সব গড়িয়ে গড়িয়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলে এসেছে।
সে নিজে ওই বেপরোয়া অপদার্থগুলোর একটি। মাঝে মাঝে সে লোকজনকে বলতো, এই কলেজে পড়ার মতো কচি খোকা আমি আর নই, আমি এখন বুড়ো ধাড়ি ছেলে, তাই না? প্রায় ভাবতাম কখন তোমরা প্রাপ্তবয়স্ক হও। কিছু সস্তা রংচঙা মোটর গাড়ি চালানো, স্লোগান লেখা হলুদ বর্ষাতি নিয়ে ঘোরাফেরা, কিংবা অবৈধ পোকার খেলা, এইসব কিছুদিন করার পর সে কলেজ ছেড়েছে। সে নতুন কিছু করতে চেয়েছিল আর নিজের ক্যারিয়ার নিয়ে মা বাবার সাথে প্রায়ই ঝগড়া করত। তারপরে একদিন মরিস ভ্যানিসের কাছ থেকে চিঠি পেল। মরিস ভ্যানিসের সাথে তার যে সম্পর্ক, এর অনেকগুলো কাহিনী আছে। এর সত্যি কাহিনীটা কেউ জানে না। উইলহেমই জানতে দেয়নি, মূলত তার অহমিকা বাঁচিয়ে রাখার জন্যে। কিন্তু তার স্মরণশক্তি চমৎকার। এখনও সে মনে করতে পারে সত্যি ঘটনাকে কিভাবে জোড়াতালি দিয়ে সবার কাছে আত্মসম্মানটা টিকিয়ে রেখেছিল। আর আজকের এই সকালে রুবিনের কাউন্টারের সামনে দোমড়ানো পত্রিকাটা হাতে নিয়ে অতীতের সেই সব সত্যি ঘটনা মনে করাটা বড় বেশি প্রয়োজন। সে হিসাব নিকাশ করতে শুরু করল। আমি কখনোই বুঝতে পারিনি অবসাদ আমাকে ছেকে ধরেছিল। কি নির্বোধের মতো নিজের জীবনটাকে না গড়ে শুধু ভাগ্যের ডানায় ভর করে চলেছি। তার ধূসর চোখ মেলে আর নিজের প্রতি ক্রোধে সুন্দর ঠোঁটে ঠোঁট চেপে সে যেন নিজের উপর কতটা রেগে আছে সেটা বোঝাতে চাইল। আর তার ভেতরের যত গোপন দুঃখ ছিল সব বের করে আনতে চাইল। ড্যাডকে আমি কখনোই কিছু বোঝাতে পারিনি। মা আমাকে থামাতে চেয়েছিল, আর যুক্তি তর্ক দিয়ে একে অন্যকে বোঝাতে চেয়েছিলাম। মিথ্যার পর মিথ্যা বলেছিলাম মায়ের কাছে। ধীরে ধীরে গলার আওয়াজটাও বাড়ছিল, মিথ্যার পরিমাণ বাড়ার সাথে সাথে, ঠিক একটা জলহস্তির মতো। মার জন্য দুঃখ হয়। বেচারি মা, আমি তাকে কত কষ্ট দিয়েছি। রুবিন উইলহেমের দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। হাতের দোমড়ানো মোচড়ানো খবরের কাগজের কথা সে ভুলেই গেছে। উইলহেম যখন টের পেল রুবিন অলস চোখে তার দিকে তাকিয়ে আছে, কি করবে বুঝতে না পেরে কোকাকোলা মেশিনের দিকে পা বাড়াল। কোকের বোতল থেকে ঢকঢক করে পান করল আর বিষম খেল। তারপরও পান করতে থাকল। তখনও সে চিন্তামগ্ন, চোখ উপরের দিকে তোলা, বা হাতে ঠোঁট দুটো ঢাকা। তার একটা অদ্ভুত অভ্যাস ছিল কোটের কলারটাকে এমনভাবে এলোমেলো রাখা যেন দেখে মনে হয় বাতাসে ওটা করেছে, কখনো জায়গা মতো থাকে না। তার কাঁধের পাশে এটি সব সময় বিকৃতভাবে ঝুলে থাকে। 25 বছর আগে ওয়েস্ট এন্ড এভিনিউ লিভিং রুমে বসে যে কথাগুলো তার মাকে বলেছিল, আজ আবার সেই কথাগুলো সে আওড়ালো। নিজের কণ্ঠস্বর সে শুনতে পেল। কিন্তু মা, অভিনেতা হিসেবে যদি আমি সফল না হই, আবার ফিরে এসে কলেজে ভর্তি হব। মা ভয় পেয়ে গিয়েছিলেন যে এ ছেলে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলবে। তিনি বলেছিলেন, উইলকি, তুমি যদি ডাক্তারি পড়তে চাও, তোমার ড্যাডি সব ব্যবস্থা করে দিতে পারে। এই কথাটা মনে পড়তেই তার যেন শ্বাস রুদ্ধ হয়ে আসলো। সে কি উত্তর দিয়েছিল এখনও তার মনে আছে। হাসপাতাল আমার একেবারে অসহ্য। এখানে আমার ভুল করার সম্ভাবনা খুব বেশি। ভুল চিকিৎসা করে আমি কারো মৃত্যুর কারণও হতে পারে। এ আমার একেবারে অসহ্য। তাছাড়া আমি অতটা মেধাবীও নই। এরপর তার মা একটা ভুল করেছে উইলহেমের মামাতো ভাই আর্টের উদাহরণ টেনে। সে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গণিত ও বিদেশি ভাষার উপর পড়াশোনা করছে। সেই বেটেখাটো গম্ভীর ছেলেটি তার সরু মুখমণ্ডলে হামবড়া ভাব নিয়ে সব সময় কথা বলত। একদিন বলেছিল, রোমানিয়ান ভাষাটা খুব সোজা, তুমি সব শব্দের সাথে টিএল যোগ করে দাও, ব্যাস হয়ে গেল। এখন সে প্রফেসর হওয়াই যে খুব বড় কিছু তা তো নয়। উইলহেমের মাথায় ঢোকে না কিভাবে একজন মানুষ এতগুলি ভাষা একসাথে মাথায় রাখতে পারে। সে যাই শিখুক, অবস্থার যত পরিবর্তনই হোক, সে তো আগের আর্টই আছে, তাই না? হ্যাঁ, হতে পারে জীবনের সাফল্য তাকে পাল্টে দিয়েছে। এখন যেহেতু পৃথিবীতে একটা জায়গা সে করে নিতে পেরেছে, চরিত্রেরও যথেষ্ট উন্নতি হয়েছে। আর্টের কি ওই ভাষাগুলো ভালো লাগতো, নাকি ভেতরে ভেতরে সেও নৈরাশ্যবাদী? আজকাল সব লোকই তো তাই। কেউ আর নিজের অবস্থান নিয়ে সুখী নয়। পৃথিবীর চোখে সফল মানুষদের নৈরাশ্যবাদের কথা চিন্তা করে উইলহেম রীতিমতো আঁতকে উঠল। নিরাশা এখন মানুষের কাছে ডাল ভাতে পরিণত হয়েছে। এর ফাঁদে না পড়ে উপায়ও নেই। এর হয়তোবা দরকারও আছে, কিন্তু এই নিরাশাটাকেই উইলহেম সবচেয়ে বেশি ভয় পায়। প্রত্যেকটা দিনের শেষে সে যখন ক্লান্ত হয়ে ঘরে ফেরে, তখন নিরাশার পাথরটা তার বুকে চেপে বসে।
দম বন্ধ হয়ে আসে। পৃথিবীতে তার কাজের অনেকটাই হয়তো করা হয়ে গেছে, অনেক মিথ্যাচার হয়েছে। তার এ যাবৎ চলা জীবন পথের যে প্রভাব মনের উপর পড়েছে সেটা প্রকাশ করতে সে অনেকগুলো শব্দ ঠিক করে রেখেছে। ভেতরে ভেতরে সে গুমড়ে মরে। ইঁদুর দৌড়, নকল, খুন, খেলা, অপদার্থ। প্রথমে যে চিঠিটা মরিসের কাছ থেকে সে পেয়েছিল সেটা কৌতুকপূর্ণ, তোষামত ছাড়া আর কিছুই নয়। কলেজের এক পত্রিকায় তিনি উইলহেমের ছবি দেখেছিলেন, তারপর স্ক্রিন টেস্টের জন্য ডেকেছেন। সাথে সাথে সে নিউ ইয়র্কে ট্রেন ধরেছে। লোকটা বিশাল বপু, অনেকটা ষাঁড়ের মতো, মাথায় চুল খুব অল্প, সুস্বাস্থ্যের অধিকারী, নিঃশ্বাসের শব্দ দূর থেকে শোনা যায়, কণ্ঠ কর্কশ, গলায় বেশি মেদ জমার কারণে বোধ হয়। তাদের দেখা হলো, করমর্দন হলো। তখন উইলহেমের গায়ের রং ছিল সোনালি আপেলের মতো, মাথা ভরা চুল ছিল দর্শনীয়, উজ্জ্বল চওড়া কাঁধ একেবারে খাড়া, মুখাবয়ব কিছুটা কৃষকায়, চোখ দুটি টানা টানা, বুদ্ধিদীপ্ত। মোট কথা সে ছিল সুপুরুষ। আর তখনই সে জীবনের বড় ভুলটা করতে যাচ্ছিল, যেমন মাঝে মাঝে অস্ত্র ধরে নিজেকে আঘাত করতে চেয়েছে। মরিস ভ্যানিস তার অফিসের আলো আধারিতে নিজের প্রশংসাপত্র নিজেই তৈরি করতে বসে গিয়েছিলেন। প্রথমে সে জিজ্ঞাসা করল, তুমি কি আমাকে যাচাই করে নিতে চাও? কে আমি? কেন? বলেছিল উইলহেম। না, এমন অনেকে আছে যারা ভাবে আমি অসৎ পথে টাকা আয় করি আর প্রমাণ চাই। এদের কাছে আমি এক সেন্টও চাই না। আমি তো কোনো এজেন্ট নই, কোনো কমিশনও নিই না। আমি তো এই ব্যাপারে কোনো চিন্তা করিনি, বলল উইলহেম। এই মরিস ভ্যানিস লোকটার চরিত্র সন্দেহজনক ছিল নাকি? তার প্রত্যেকটা কথা অবিশ্বাস্য রকমের আত্মবিশ্বাসে ভরা। তার চাপা কর্কশ গলায় উইলহেমের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, যার কোনো দরকার ছিল না। তুমি যদি নিশ্চিত না হও, চলচ্চিত্র পরিবেশককে জিজ্ঞেস করতে পারো বা খোঁজ নিয়ে দেখতে পারো মরিস ভ্যানিসকে। উইলহেম বেশ কিছুটা অবাক হয়ে বলেছিল, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করেই তো এখানে এসেছি। আমি তোমাকে বলছি, কারণ এখানে আমার সাথে যেভাবে দেখা করেছ, এমনও তো হতে পারে তুমি আমাকে বিশ্বাস করছো না। তুমি নিঃসংকোচে খোঁজ খবর নিতে পারো। সত্যি বলছি, আমি কিচ্ছু মনে করব না। এমন অনেকে আছে প্রথম প্রথম আমাকে সন্দেহ করে। তারা আসলে বিশ্বাসই করতে পারে না সুনাম আর সৌভাগ্য তাদের হাতের নাগালে চলে আসতে পারে যে কোনো সময়। আপনাকে তো আগেই বলেছি, আমি আপনাকে পুরোপুরি বিশ্বাস করি। কিন্তু উইলহেম মনে মনে বেশ ঘাবড়ে গিয়েছিল। তার স্বাস্থ্যোজ্জ্বল চেহারা, সেলুন থেকে বেশ সাবধানে দাড়ি কামানো, অথচ মুখমণ্ডলে হাসি খুশি ভাবটা বজায় রাখতে বেশ কষ্ট করতে হয়েছিল। এতে কোনো ফয়দা হয়নি, কারণ ভ্যানিস নিজেও ওই একই সময়ে উইলহেমের উপর প্রভাব ফেলতে পারছে কিনা সে ব্যাপারে উদ্বিগ্ন ছিল। যদি তুমি আমার কথা শুনে বা আমাকে দেখে অবাক হও, আমি তোমাকে প্রমাণ দিতে পারি, ভ্যানিস বলেছিল। 15 মাস আগের কথা, ঠিক এই অফিসে বসে আমি পেপারে চোখ বুলিয়ে নিচ্ছিলাম। একটা মেয়ের ছবির দিকে আমার দৃষ্টি গেল। এটা ঠিক ছবিও নয়, একটা পেইন্টিং, ব্রেসিয়ারের বিজ্ঞাপন। কিন্তু সাথে সাথে বুঝে গিয়েছিলাম এই মেয়ের মধ্যে চলচ্চিত্র তারকা হবার অসাধারণ কিছু গুণ আছে। আমি ওই পত্রিকা অফিসে গিয়ে খোঁজ নিলাম মেয়েটা সম্পর্কে। তারা আমাকে বিজ্ঞাপন সংস্থার নাম দিল। আমি ওই সংস্থায় ফোন করে চিত্রশিল্পীর নম্বরটা নিলাম। সে আমাকে মডেল এজেন্সির নামটা দিল। তারপর আমি মেয়েটার ফোন নম্বর পেয়ে তাকে ফোন করলাম। বললাম, আমি মরিস ভ্যানিস, কাসকাসকিয়া ফিল্মসের স্কাউট। প্রথমে সে আমাকে পাত্তাই দিল না। তারপর অনেক ভেবেচিন্তে বললাম, দেখুন ম্যাডাম, আমি আপনাকে দোষ দিচ্ছি না। জানি আপনি দেখতে খুবই সুন্দর, তাই আপনার আশপাশে ফ্যান থাকাই স্বাভাবিক, আপনাকে সময়ে অসময়ে জ্বালাতন করবার জন্য। আমি কিন্তু সেরকম কেউ নই। আমার অনেক কাজ, আর আপনার পিছনে ঘুরঘুর করার সময়ও আমার নেই। আমার পরিবেশকের নম্বরটা থাকলো, ওদের জিজ্ঞাসা করে দেখবেন মরিস ভ্যানিসকে আর কী ধরনের স্কাউট। কিছুক্ষণ পর সে নিজেই ফোন করেছিল। শুধু তাই নয়, সে কি ক্ষমা চাওয়া, কিন্তু আমি তাকে অপ্রস্তুত করতে চাইনি। আর একজন হবু শিল্পীর সাথে খারাপ ব্যবহার করার আমার অভ্যেস নেই। আমি জানি এদের সাথে কেমন আচরণ করতে হয়। খুব স্বাভাবিকভাবে তাকে বললাম, কিছু মনে করবেন না, একটা স্ক্রিন টেস্ট আপনার দরকার। আমার চোখ কখনো সত্যিকারের শিল্পী চিনতে ভুল করে না।
আর একবার আমার চোখে কেউ পড়ে গেলে তাকে আর পিছনে ফিরতে হয় না। আজ সেই মেয়েটার নাম কি জানো? না, উদ্গ্রীব হয়ে বলল উইলহেম। কে সেই মেয়ে? পরম আগ্রহ নিয়ে তিনি নামটা বললেন। নিটা ক্রিস্টেনবেরি। মসৃণ উরু। হ্যাঁ, বেশ ভালো, তার যতদূর মনে পড়ে। পায়ে হাই হিল, মাথায় ওড়না, হাতে একটা সুন্দর হাত পাখা। সে বলেছিল, মেয়েটাকে দেখতে কিন্তু দারুণ। ওর মধ্যে একটা স্বর্গীয় দ্যুতি আছে, তাই না? আর কি ব্যক্তিত্ব! বিশ্বাস করো, অন্য কারো মধ্যে এটা আমি দেখিনি। এরপর তিনি যা বললেন, উইলহেম একেবারে অবাক হয়ে গেল। আমি তার সাথে বেশ সুখেই কাটাচ্ছি। তার মানে? উইলহেমের বুঝতে দেরি হলো। হ্যাঁ, আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। উইলহেম অন্য একটা সাগর তীরে নেওয়া ছবি দেখল। উইলহেম কি বলবে বুঝতে পারল না। সে নামটা জানত না, শোনেও নি কখনো। ভ্যানিস তার উত্তরের জন্য অপেক্ষা করছেন। সে না বললে তিনি রাগ করবেন। সত্যি সত্যি ভ্যানিস ওর উপর বেশ নাখুশ হয়েছিলেন। কি বলছো তুমি? ম্যাগাজিন ট্যাগাজিন পড়ো না মনে হয়? সে এখন উঠতি নায়িকা। দুঃখিত, উইলহেম উত্তর দিয়েছিল। আমি এখন একটা কলেজে পড়ি, ওসব দেখার সময় পাই না। তা আমি জানলেই বা কি, আর না জানলেই বা কি? বোঝাই যাচ্ছে উনি বিখ্যাত হয়ে গেছেন। এই যে তার একটা ছবি। উনি উইলহেমকে কিছু ফটো ধরিয়ে দিলেন। মেয়েটার চেহারা বেশ সুন্দর, একটু খাটো, উন্নত বুক, নিতম্ব। মার্শাল ভ্যানিসের সাথে যে কোনো প্রকারে এই ভ্যানিসের রক্তের সম্পর্ক আছে, এই ব্যাপারে উইলহেম এতক্ষণে নিশ্চিত হয়ে গিয়েছিল। বোঝাই যায় এই ভ্যানিস তেমন কিছু করতে পারেনি। অফিসের যে চরম দুরবস্থা, আর সেটা ঢাকতে ভ্যানিসের একটু আধটু লজ্জা মেশানো গর্ব, আর নিজের ব্যর্থতা ঢেকে সাফল্য দূরে ধরার আপ্রাণ চেষ্টা। এসব দেখে উইলহেমের কেন যেন মায়া হলো লোকটার জন্যে। একটা বিখ্যাত চলচ্চিত্র নির্মাতার ব্যর্থ বংশধর। ভ্যানিস বলেছিল, তোমার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কিভাবে তোমার নাম ঠিকানা খুঁজে পেলাম। আমি তোমার স্কুলের ম্যাগাজিন দেখেছি হঠাৎ করেই। তোমার ছবিটা বেশ ভালো লাগলো। ইতিমধ্যে উইলহেমের বুক ধড়ফড় শুরু হয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে বলেছিল, এ আর এমন কি? মেয়েটার শরীরে সাগর তীরে পরার পোশাক। ভ্যানিস আর মেয়েটা গালে গাল রেখে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। নিচে সাদা কালি দিয়ে লেখা, লাভ অ্যাট মালিবু কলোনি। আমি নিশ্চিত আপনারা সুখী হবেন, আমার শুভেচ্ছা। ভ্যানিসও নিশ্চিতভাবেই বলল, জানি আমি সুখী হব। যখন আমি ওই পেন্টিংটা দেখেছিলাম, তখনই ভাগ্যদেবী আমার উপর প্রসন্না হয়েছিলেন। আমার সমস্ত অস্তিত্বে আমি তার ছোঁয়া টের পাচ্ছিলাম। আচ্ছা, আমাকে বলুন তো, বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মার্শাল ভ্যানিস আপনার কী হন? হঠাৎই প্রশ্ন করে বসেছিল উইলহেম। এত বছর ধরে লাইনে আমি তোমার চেয়ে একটু হলেও বেশি বুঝি। প্রশ্ন এড়িয়ে ভ্যানিস বলল, সব কিছু আমার হাতে ছেড়ে দাও। যাই হোক, কী ধরনের চরিত্রের জন্য আমি উপযুক্ত হতে পারি বলে আপনার মনে হয়? এতক্ষণ ধরে যে আমি তোমার সাথে কথা বললাম, তুমি কি মনে করো আমি সেটা দেখছি না? আমি তোমাকে দেখছি, তোমাকে কোথায় সেট করা যায়। তোমাকে দেখে পুরনো দিনের কোনো এক বড় অভিনেতার কথা মনে পড়ছে। ঠিক কোনজন নিশ্চিত হতে পারছি না। মিল্টন সেলস? না, উনি না। কনওয়ে টার্ল না জ্যাক মুলহল? জর্জ ব্যানক্রস্ট? তার মুখমণ্ডল ছিল আরও বেশি অমসৃণ। তবে একটা কথা আমি তোমাকে বলতে পারি, যদি জর্জ র্যাফটের মতো এও। আমারও তাই মনে হয়। উইলহেম সায় দিল। মুষ্টিযোদ্ধা চরিত্রের কোনো গুণ নেই তোমার মধ্যে। আবার জুলফিওয়ালা বিভিন্ন দেশের নাচে পারদর্শীও যে তুমি নও, দেখলেই বোঝা যায়। না, এডওয়ার্ড জি রবিনসনের সাথে কোনো মিল? আমি কিন্তু কথা বলে বলে চিন্তা করছি। আমি বুঝতে পারছি। উইলিয়াম পাওয়েলের মতো আচরণে বিনয় বা মাধুর্য তোমার নেই। না আছে বডি, রজার্সের মতো তরুণ সুলভ মিষ্টি সুর। আমার মনে হয় তুমি স্যাক্সোফোন বাজাতে পারো না। কিন্তু কিন্তু কি? আমি তোমাকে জর্জ র্যাফট বা উইলিয়াম পাওয়েলের দলে ফেলব। তুমি স্থির চরিত্র, বিশ্বস্ত, নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা তোমার আছে। বেশি বয়সের মহিলারা তোমাকে পছন্দ করবে বেশি, যেমন ধরো মায়েরা। মুহূর্তের মধ্যে তারা তোমাকে পছন্দ করে ফেলবে।
তুমি যোগানদার হিসেবে খুব ভালো করবে। উইলহেম নিজেকে এভাবে কখনো দেখেনি। এখন সেই সব দিনগুলোর কথা মনে করে সে বুঝতে পারছে ওই সময় সে শুধু চমকে যায়নি, দুঃখও পেয়েছে। সে ভাবল, কেন তিনি আমাকে আদৌ নির্বাচন করলেন? বেশ স্পর্ধা নিয়ে সে জিজ্ঞাসা করেছিল, এই আপনার মত? ভ্যানিস বুঝে উঠতে পারেনি এই ধরনের চরিত্রে অভিনয় করতে কোনো মানুষ অস্বীকার করতে পারে। এখানে তোমার যথেষ্ট সম্ভাবনা আছে, তিনি বললেন। তুমি তো এখনো কলেজে পড়ছো, তোমার প্রতিষ্ঠা পেতে আরও 50 বছর লেগে যেতে পারে। আগে পৃথিবীকে জানতে হবে তুমি কোথায় আছো, তারপর তুমি রুজভেল্ট, সোয়ানসনের মতো বিখ্যাত হয়ে যাবে। পূর্ব থেকে পশ্চিম, চীন থেকে দক্ষিণ আমেরিকা সবার মুখে মুখে ফিরবে তোমার নাম। এটা কলেজ পালানোর মতো কোনো ছোটোখাটো অ্যাডভেঞ্চার নয়। তোমার হতে হবে এমন এক চরিত্র যাকে পৃথিবীর সবাই চিনবে, ভালোবাসবে। এটাই পৃথিবী চায়, এটাই তার প্রয়োজন। একজন হাসবে, কোটি কোটি লোক তার সাথে হাসবে। একজন কাঁদবে, কোটি কোটি লোক তার সাথে কাঁদবে। এরপর ভ্যানিস নিজেকে গুছিয়ে নিল। তার ভিতর হয়তো এমন আরও অনেক কথা আছে যেগুলো তিনি শত চেষ্টা করেও বলতে পারেন না। তিনি হয়তো চাইছেন উইলহেম এমনিতেই সেগুলো বুঝে নিক, অনুভব করুক। বাঁধো বাঁধো গলায় আবার বলতে শুরু করলেন, শোনো, সবখানে তুমি দেখবে মানুষ জোর চেষ্টা করছে, দুর্দশায় জর্জরিত হচ্ছে, বিপদে পড়ছে, প্রতারিত হচ্ছে, তবু চেষ্টা করেই চলেছে। তাদের তো বিশ্রাম দরকার, তাই না? ভাগ্যটা পরিবর্তন দরকার, সাহায্য বা সমবেদনা দরকার। হ্যাঁ, ঠিক তাই, বলল উইলহেম। সেই চেয়েছিল ভ্যানিস তার কথা চালিয়ে যাক, কিন্তু ভ্যানিসের আর কিছু বলার ছিল না। সব কথা শেষ হয়ে গেছে যেন। তিনি তার হাতে কয়েক পাতায় স্ক্রিপ্ট ধরিয়ে দিলেন আর স্ক্রিন টেস্টের জন্য প্রস্তুত হতে বললেন। আয়নার সামনে গিয়ে লাইনগুলো আওড়াও, বললেন তিনি। যে ভূমিকাটা তোমাকে দেয়া হয়েছে তার সাথে তোমার একাত্ম হতে হবে। একটুও ঘাবড়াবে না, মাঝে মাঝে আবেগ থাকবে, অঙ্গভঙ্গি করতে হবে। মূর্তির মতো দাঁড়িয়ে থাকলে হবে না। তোমার মনে রাখতে হবে, যখন তুমি অভিনয় করছো তখন তুমি আর উইলহেম নও, সাধারণ মানুষের থেকেও তুমি আলাদা। এরপর পেন টেস্ট কলেজে সে আর ফিরে যায়নি। তার রুমমেটরা রেখে আসা জিনিসপত্রগুলো নিউ ইয়র্ক পাঠিয়ে দিয়েছিল। কলেজ কর্তৃপক্ষ ডাক্তার অ্যাডলারকে চিঠি লিখেছিলেন তার সম্পর্কে খোঁজ খবর নিতে। তবু 3 মাস উইলহেম ক্যালিফোর্নিয়া যাওয়া পিছিয়েছে। তার মা বাবার আশীর্বাদ নিয়ে সে কাজ শুরু করতে চেয়েছিল, যেটা সে কোনো দিন পায়নি। বরং মা বাবার সাথে, বোনের সাথে ঝগড়া হয়েছে। আর কেবল তারপরেই সে বুঝতে পেরেছে ঝুঁকিটা কত মারাত্মক। শুধু তাই নয়, ধীরে ধীরে ক্যালিফোর্নিয়া যাবার বিপক্ষে অনেক যুক্তি দাঁড়িয়ে গেল। মাঝে মাঝে তার খুব ভয়ও হতো, তবু সে ঘর ছাড়ল। এটাই উইলহেমের ধর্ম। অনেক চিন্তাভাবনা, ইতস্তত আর বিতর্কের পর যে পথ সে মনে প্রাণে এড়াতে চেয়েছিল, সেই পথেই পা বাড়াল। এই ধরনের কমপক্ষে 10টা ভুল সিদ্ধান্ত তার জীবনটাকে আজ এখানে এনে দাঁড় করিয়েছে। সে সিদ্ধান্ত নিয়েছিল হলিউডে যাওয়া তার জন্য একটা বড় ভুল হবে। তারপরও সে গেল। সে ভেবেছিল তার বর্তমান স্ত্রীকে সে বিয়ে করবে না, তবু তাকেই বিয়ে করল। টামকিনের সাথে সে ব্যবসায় জড়াতে চায়নি, তারপরও টামকিনের হাতে চেকটা ধরিয়ে দিয়েছে। নতুন এক জীবন শুরু করার জন্য সে উদ্গ্রীব ছিল। কলেজে পড়াশোনা করাটা এই জীবনের সামনে প্রধান অন্তরায় হিসেবে দেখা দিয়েছে। নতুন এক জীবন শুরু করার জন্য সে উদ্গ্রীব ছিল। কলেজে পড়াশোনা করাটা এই জীবনের সামনে প্রধান অন্তরায় হিসেবে দেখেছে সে। ভ্যানিস তাকে বলেছিলেন, উইলহেমের ভাগ্যেই লেখা আছে সময়ের আগেই সাফল্য পেয়ে যাওয়া, তাই তাকে সাধারণ মানুষের মতো জীবনের ছোটোখাটো উদ্বেগ উত্তেজনাকে পাত্তা দিলে চলবে না। তাছাড়া তার মতে তিনি জীবনে কখনো ভুল করেননি, সত্যিকারের মেধা খুঁজে বের করতে তার জুড়ি নেই। কিন্তু স্ক্রিন টেস্টের পরপরই তিনি মত পাল্টেছিলেন। ওই সময় উইলহেমের কথা বলায় সমস্যা ছিল। এটা ঠিক তোতলামি নয়, তবে গলা স্বর মোটেই ভালো শোনাতো না। পর্দায় দেখা গেল এমনিতে চোখে যেগুলি ধরা পড়ে না এমন বেশ কিছু ত্রুটি। যখন সে কাঁধ ঝাঁকাতো, হাত দুটো শার্টের হাতার মধ্যে ঢুকে যেত। তার বুকের ছাতি এমনিতে দেখতে চওড়া, কিন্তু পর্দায় তাকে মোটেই শক্ত সমর্থ কেউ বলে মনে হয়নি। যদিও নিজেকে সে জলহস্তি নাম দিয়েছিল, ভল্লুকের সাথেই তার মিল ছিল বেশি। হাঁটা চলার ঢং ভল্লুকের মতোই, দ্রুত
কিন্তু গতি মসৃণ। পায়ের আঙুলগুলো কুঁচকে যেত, যেন জুতো জোড়া পরতে তার সমস্যা হচ্ছে। তবে একটা ব্যাপারে ভ্যানিস ঠিক ছিল, আলোকচিত্রের জন্য উইলহেম উপযুক্ত। তার ঢেউ খেলানো উজ্জ্বল চুল এখন ধূসর হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগতো ছবিতে। কিন্তু স্ক্রিন টেস্টের কাজ শুরুর পর তিনি যেন ওর কাছ থেকে মুক্তি পেতে চাইলেন। ওকে কোনো সুযোগ দিতেও তিনি ছিলেন নারাজ, কারণ ইতিমধ্যেই তার অনেক ক্ষতি হয়েছে, অনেক ভুল তিনি করে ফেলেছেন। আর তার প্রভাবশালী আত্মীয়রা যে তার এই পাগলামি খুব বেশি দিন সহ্য করবে না, তিনি ওকে জানিয়েছিলেন। উইলহেম মা বাবাকে বলেছিল, ভ্যানিস বলেছে আমার নিজের ভালোর দিকে তাকিয়েই আমার যাওয়া উচিত। এই মিথ্যা কথাটা এখনও তাকে লজ্জা দেয়। আসলে তো সেই ভ্যানিসের কাছে বলতে গেলে হাতে পায়ে ধরেছে তাকে সুযোগ দেওয়ার জন্যে। সে বলেছিল, আপনি পারেন আমাকে বাঁচাতে, এখন কলেজে ফিরে যাওয়া আমার কাছে মৃত্যুর শামিল। অবশেষে সে যখন হলিউডে পৌঁছালো, বুঝতে বাকি রইল না মরিস ভ্যানিসের সুপারিশ পাওয়া আর মৃত্যুকে আলিঙ্গন করার মধ্যে কোনো পার্থক্য নেই। প্রথম পর্বের সমাপ্তি এখানেই।